আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারহানা সালাম। প্রথমে জানিয়ে দিচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম। তোফায়েল মেনন মন্ত্রী না হওয়ায় আওয়ামী লীগ ও 14 দলের সমন্বয়ের অভাব স্পষ্ট, মন্তব্য বিশ্লেষকদের। সরকারের শেষ রক্ষা হবে না বলছে বিএনপি। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের দিন যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান সম্পর্কে মানহানিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার নির্দেশ হাইকোর্টের। বাধা নেই সভা সমাবেশে। হজ ফ্লাইট শুরু হতে বাকি আর মাত্র একদিন। ক্যাম্পে আসতে শুরু করেছেন সারা দেশের হজ যাত্রীরা। এবং গাজীপুর 4 আসনের উপনির্বাচনে ভাতিজি রিমির বিপক্ষে মোরগ প্রতীক নিয়ে লড়বেন আফসার উদ্দিন। লেট করলে লস। বিডিডিএল নতুন ধারা। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। মন্ত্রিত্বের প্রস্তাব পাওয়ার পরও তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেননের না বলার ঘটনাকে রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এর মধ্য দিয়ে আওয়ামী লীগ ও 14 দলীয় জোটের ভেতরে সমন্বয়ের অভাব আরও স্পষ্ট হল। বিশ্লেষকদের মতে মন্ত্রিসভার প্রত্যাশিত রদবদল না হওয়ায় নতুনদের এই যোগদানও খুব একটা কাজে আসবে না। মাহফুজ মিশুর রিপোর্ট। এই মুহূর্তে আমি যোগদান করতে চাই না। মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আবারও আলোচনায় তোফায়েল আহমেদ। তাই কারা মন্ত্রী হলেন তার চেয়ে বড় ইস্যু, কেন মন্ত্রিত্ব নিলেন না তোফায়েল কিংবা রাশেদ খান মেনন। অবশ্য তোফায়েল শারীরিক মানসিক অবস্থা আর মেনন দলের সম্মতি না পাওয়ার কথা জানিয়েছেন। কিন্তু তবুও চলছে নানা সমীকরণ আর অনেক কিছু মিলিয়ে দেখার চেষ্টা। যদি তোফায়েল আহমেদকে জানানো হতো, তাকে যদি বলা হতো যে আপনি প্রস্তুত আছেন কিনা, কিংবা তার তো একটা সম্মতি নেওয়ারও ব্যাপার আছে। যতই আমি উঁচু হই, যতই আরেকজন আমার অধস্তন হোক কিংবা আমার জুনিয়র কলিগ হোক, তার যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে তো তাকে আগে জানানো দরকার এবং তার সম্মতির একটা ব্যাপার বিবেচনায় থাকা উচিত। এই লোকগুলোকে আস্থায় নেওয়া সরকার প্রধানের উচিত ছিল। এবং আমি তো মনে করি যে মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি নিয়ে যদি মহাজোট সরকারের মধ্যে আলোচনা হতো শরিকদের সাথে, সেটা কোনো কঠিন বিষয় ছিল না। অবশ্য আওয়ামী লীগের তোফায়েল হয়ে কাজ করার কথা জোরে সোরে বলেছেন প্রবীণ এই রাজনীতিক। আর এখানেই আশার আলো দেখছেন বিশ্লেষকরা। উনি মন্ত্রী না হয়েও তো অনেক বেশি কাজ করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রীর একজন অন্যতম উপদেষ্টা হিসাবেও উনি দলের বড় ভূমিকা পালন করতে পারেন। আগামী 13টা মাস কিন্তু আমাদের জন্য অত্যন্ত কঠিন সময়। এই সময় প্রধানমন্ত্রীকে উপদেশ দেওয়ার মতো ভালো লোকের দরকার আছে। দলের যে কর্মক্ষমতা, এগুলিকে আরো বাড়ানো কিংবা এগুলিকে আরো বেশি কার্যকর করার ব্যাপারে এখন পর্যন্ত আমরা কিন্তু সেরকম কোনো স্পষ্ট পদক্ষেপ কোথাও দেখতে পাইনি। সেখানে যদি তোফায়েল আহমেদের মতন নেতাকে ব্যবহার করতে পারে আওয়ামী লীগ, আমার মনে হয় সেটা দলের জন্য ভালো হবে। যদিও গুঞ্জন ছিল মন্ত্রিসভায় রদবদলের, কিন্তু হলো কেবল সম্প্রসারণ। আর এতে অর্ধশত ছাড়িয়ে গেছে মন্ত্রিসভার সদস্য সংখ্যা। কিন্তু চতুর্থ দফার এই সম্প্রসারণ নানা চাপে থাকা সরকারে গুণগত কোনো পরিবর্তন আনতে পারবে কিনা, এমন হিসেব নিকেশ চলছে সর্বত্রই। আরো যারা একদম পরীক্ষিত এবং পরিচিত সেরকম মানুষকে ক্ষমতায় দিলে হয় কি, তাদের পরিচয়, তাদের প্রতিষ্ঠা এবং তাদের যদি এমন একটা ব্যাকগ্রাউন্ড থাকে যে একসময় তারা খুব দক্ষভাবে কোথাও কাজ করেছেন, সেটা কিন্তু তাদের যে কাজ করার উদ্যোগ, সেটা তো অনেক বেশি সহায়ক শক্তি পালন করে। আসলে মন্ত্রিসভার সম্প্রসারণের মধ্যে কোনো চমক নাই। 13 থেকে 14 মাস বাকি আছে সরকারের। এই সময় নতুন একটা মন্ত্রিসভা দিলেন, 7 জন মন্ত্রীকে আপনি আনলেন, যাদের অনেকেরই মানে দক্ষতা নিয়ে প্রশ্ন আছে। অবশ্য কাজ করতে চাইলে অল্প সময়েও ভালো কিছু করা সম্ভব, এমন মত আছে অনেকের। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন কর্মকাণ্ডে সরকার জনগণের আস্থা হারিয়ে ফেলেছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, এ কারণেই শেষ সময়ে মহাজোটের 2 নেতা মন্ত্রিত্ব গ্রহণ করেননি। তারা বলেন, মন্ত্রিসভা সম্প্রসারণ করেও বর্তমান সরকার শেষ রক্ষা করতে পারবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আস্থা নেই, তাই সম্প্রসারিত মন্ত্রিসভায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টি নেতা মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক প্রক্রিয়ায় মন্ত্রিসভায় যোগদানের আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে মন্ত্রিসভায় যোগদানের প্রস্তাব দেয়া অসম্মানজনক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে তিনি এসব কথা বলেন। 14 দলের নিষ্ক্রিয়তায় বর্তমান শাসন ব্যবস্থাকেও এককেন্দ্রিক বলেও মন্তব্য করেন মেনন। কখনোই একটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিল না, যিনি প্রধানমন্ত্রীর গতকালের কথাও কিন্তু খুব স্পষ্ট বেরিয়ে আসে। মন্ত্রী পরিষদের সচিব আমাদেরকে জানালেন যে আপনাকে মন্ত্রী হতে হবে আগামীকাল, সুতরাং আপনি মন্ত্রী পরিষদে যোগদান করবেন কিনা, শপথ নেবেন কিনা সেই ব্যবস্থা করুন। এ ধরনের আমন্ত্রণ আমি জানি না কোনো সভ্য দেশে এভাবে আমন্ত্রিত হয়ে কেউ মন্ত্রী গ্রহণ করে কিনা। 14 দল নিষ্ক্রিয়, মহাজোট নিষ্ক্রিয়, এবং এর ফলশ্রুতিতে আমরা দেখছি যে সমস্ত শাসন কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে এবং আজকে সরকারের পরিচালনার ক্ষেত্রে মন্ত্রী পরিষদের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে উপদেষ্টা পরিষদ। দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদের দিন যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এই আহ্বান জানান। নারী সমাজের উন্নয়নে সব ধরনের সেবা সরকার নিশ্চিত করেছে বলেও দাবি করেন তিনি। শেখ নাজমুল হক সৈকতের রিপোর্ট। মহিলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়। নতুন নেতৃত্ব নির্ধারণের পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি অভিযোগ করে বলেন, 2001 থেকে 6 সাল পর্যন্ত বাংলাদেশ ছিল নারী নির্যাতন, সন্ত্রাস ও জঙ্গিবাদের দেশ। প্রধানমন্ত্রী বলেন, দেশ যাতে সেই দুঃশাসনের ফাঁদে আর না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নারী নির্যাতন কিভাবে ঠিক 71-এ পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে নির্যাতন চালিয়েছিল, ওই 2001 সালে বিএনপি ক্ষমতা এসে একইভাবে নির্যাতন চালিয়েছে। এক এক এলাকায় যখন আমি গেছি, মা বোনের কান্না। অনেকে নির্যাতিত হয়ে মুখ বন্ধ করে থেকেছে, কিছু বলার সাহস পায়নি। আর যারা হয়তো মামলা করছে এলাকায় থাকতে পারেনি, মামলা নিতে দেয়নি, কারণ সব তো তখন বিএনপির দখলে। কেউ যে মামলা করবে সে সাহস, নির্যাতিত হয়েও নীরবে নিভৃতে সেই নির্যাতন তাদের সহ্য করতে হয়েছে, কেউ প্রতিবাদ করতে পারে নাই। তাদের সেই নির্যাতনের সেই চিত্র নিশ্চয়ই কেউ ভুলে যায়নি। কাজে ওই ধরনের দুঃসময় বাংলাদেশে আর আসুক আমরা চাই না। প্রধানমন্ত্রী বলেন, নারীদের কল্যাণে বর্তমান সরকার সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। এটুকু বলতে পারি, সেই দুঃশাসনের দুঃস্বপ্ন নিয়ে মানুষকে বাঁচতে হয় না। অন্তত আমরা মানুষের জীবনের একটা স্বস্তি ফিরে আনতে পেরেছি। ঢাকা মেডিকেল কলেজে কোনো ট্রমা সেন্টার আগে ছিল না। যখন আমরা 96-তে সরকার আসি, তখনই প্রথম ট্রমা সেন্টার সেখানে আমরা করে দিই। বার্ন ইউনিট আমাদের সরকারই করে দেয়। কাজে আমরা সব রকম সহযোগিতা করে যাচ্ছে এবং ছাত্রীদেরকে উপবৃত্তি দেওয়া হচ্ছে এবং যাতে স্নাতক পর্যন্ত বিনা বেতনে তারা পড়তে পারে। বই যেহেতু বিনা পয়সায়, এখন আর বাপ মা ভাবে না যে আমার ছেলেটার স্কুলে পাঠায়, মেয়েটাকে আর পাঠাবো না। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে মেয়েদের সাফল্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। কর্মজীবী মহিলাদের আবাসন সংকট সমাধানে পর্যায়ক্রমে ডরমেটরি স্থাপন করা হবে বলেও জানান তিনি। আবারও ধন্যবাদ জানিয়ে জয় বাংলা। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান সম্পর্কে মানহানিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি রুহুল কুদ্দুস সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নিষেধাজ্ঞা দেন। তবে ড মাহফুজুর রহমানের আইনজীবী আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী জানান, বিচারাধীন বিষয়ে ড মাহফুজুর রহমানকে সম্পৃক্ত করে বক্তব্য দেওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সভা সমাবেশ করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। আরও জানাচ্ছেন শেখর দীপু। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন সভা সমাবেশ থেকে তাকে জড়িয়ে দেওয়া অসত্য ও মানহানিকর বক্তব্যের প্রতিকার চেয়ে সোমবার আদালতের দ্বারস্থ হন এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান। বিচারাধীন বিষয়ে তাকে জড়িয়ে যে মানহানিকর বক্তব্য দেওয়া হচ্ছিল তা যেন না দেওয়া হয় সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তিনি। কিন্তু ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ফজলে এলাহি ভুইয়া মানুষের বাকস্বাধীনতার বিষয়টি তুলে ধরে সে আবেদন খারিজ করে দেন। আমাদের সবার দাবি সাগররুনির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা না জানি যে একজন ব্যক্তি একটি খুনের সাথে তার সংশ্লিষ্টতা আছে, তখন আমরা তাকে খুনি বলতে পারি না।
এবং এ কারণেই মাহফুজুর রহমান শুধুমাত্র এ কারণেই মামলাটা করেছে আত্মরক্ষার্থে। নিচের কোর্ট লক্ষ্য করেননি যে ফ্রিডম অব এক্সপ্রেশন বা বাক স্বাধীনতার কিছু এক্সেপশন আছে। সেই এক্সেপশনটা হলো মানহানিকর কোনো ধরনের বক্তব্য দেওয়া। সংবিধানের 31-এ বলা আছে যে সকলের বাক স্বাধীনতার নিশ্চয়তা আছে, কিন্তু সেটার আবার একটা এক্সেপশনও 39-এ বলে দেওয়া হয়েছে। যে কোনো সমাবেশে যে কোনো ধরনের সমালোচনা করা যায়, যেমন পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে সমালোচনা করা হয় বা কোনো মানুষের কোনো মন্তব্য সম্পর্কে সমালোচনা করা হয়, তাতে কোনো দোষ বা ত্রুটি নেই। কিন্তু যখন কাউকে উইদাউট বিং কনভিক্টেড, যদি সে সাজাপ্রাপ্ত না হন, তাকে যদি বলা হয় উনি একটা অফেন্স করেছেন, একটা ক্রাইম করেছেন, সেইটা আপনার ডেফেমেশনের মধ্যে চলে আসে। এই পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন ডক্টর মাহফুজুর রহমান। বিচারাধীন বিষয়ে সভা সমাবেশ থেকে ডক্টর মাহফুজুর রহমানকে সম্পৃক্ত করে মানহানিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ কেন দেওয়া হবে না, সেই মর্মে আদালত রুল জারি করে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। হাইকোর্ট বিভাগ নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন যে মাহফুজুর রহমান সম্পর্কে, সাগর রুনির হত্যা মামলা সম্পর্কে তাকে জড়িয়ে কোন রকম মানহানিকর বক্তব্য না দেওয়া হয়। এই মামলায় যারা রেসপন্ডেন্ট আছেন বা অপোজিট পার্টি আছেন তাদের উপর এই রুল জারি হয়েছে। মহামাদা হাইকোর্ট বলেছেন সমাবেশগুলো করতে পারবে, সবকিছুই করতে পারবে, শুধু জনাব মাহফুজুর রহমান সম্পর্কে কোনো ধরনের মানহানিকর কথা বলতে পারবে না। এর আগে এ বিষয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে বিবাদীর তালিকা থেকে সংবাদপত্র, টেলিভিশন সহ ইলেকট্রনিক মিডিয়ার নাম বাদ দেওয়ার আবেদন করলে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ফজলে এলাহি ভুইয়া তা গ্রহণ করেন। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের আইনজীবীরা জানান, এ মামলায় কখনোই কোনো গণমাধ্যমকে আসামি করা হয়নি। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা। হজ ফ্লাইট শুরু হতে বাকি আর মাত্র একদিন। এরই মধ্যে হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন সারা দেশের যাত্রীরা। 1 লাখেরও বেশি হজ যাত্রীকে সেবা দিতে তৈরি হচ্ছে সরকারি এই সেবা কেন্দ্র। আগামীকাল হজ ক্যাম্পে এবারের হজ যাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ভোরে বাংলাদেশি হজ যাত্রীদের নিয়ে জেদ্দা রওনা হবে প্রথম হজ ফ্লাইট। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। বিমানবন্দরের কাছাকাছি আশকোনা হজ ক্যাম্পে এবার সাজগোজ একটু বেশি। এবারই প্রথম 1,13,000 বাংলাদেশি হজ করতে যাচ্ছেন সৌদি আরবে। তাদের নিরাপত্তা, বাড়তি ব্যবস্থাপনায় কাজ করতে হচ্ছে সরকারি বেসরকারি হজ কর্মীদের। বৃহস্পতিবার থেকেই হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। ক্যাম্পের মতো ভিড় বেড়েছে আশেপাশের দোকান বাজারে, তাই খুশি স্থানীয় ব্যবসায়ীরা। অনেকে এসে অনেক কিছু খুঁজে পায় না, সেগুলো হয়তো আমাদের কাছে লোকালি জিজ্ঞাসা করে, সেগুলো আমরা দেখাই দেই। প্রথম হজে যাচ্ছি, খুব ভালো আছি আমি। আগেভাগে কয়েকশো কর্মীকে কাজ বুঝিয়ে দেয় এবার হজ ক্যাম্পের ব্যবস্থাপনা অনেক সহজ হচ্ছে বলে জানান কর্মকর্তারা। সকল হজযাত্রী কিন্তু এই হজ ক্যাম্পে আসবেন, তাদের অভ্যর্থনা জানানোর জন্য আমরা প্রস্তুত। প্রতিবারের মতো হজযাত্রীদের জন্য এবারও নানা সেবা নিয়ে হজ ক্যাম্পে বসেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা কেন্দ্র। যারা যাবে তারা তো ফ্যামিলির সাথে যোগাযোগ রাখা যায়, এই জন্য আমরা বিনামূল্যে গিফট হিসাবে হাজিদেরকে 1,10,000 সিম সবাইকে দিচ্ছি। রোববার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কেন্দ্রীয় এই হজ ক্যাম্পে একসাথে 3,000-এরও বেশি হজযাত্রী এসে উঠবেন বলে জানান কর্মকর্তারা। রেকর্ড সংখ্যক হজযাত্রীর ব্যবস্থাপনা কিংবা সৌদি আরবে যাওয়ার বিষয়টি নিয়ে কোনো রকমের উদ্বেগ উৎকণ্ঠা নেই এখানকার ব্যবস্থাপনা কমিটি কিংবা ধর্ম মন্ত্রণালয়ের। কর্মকর্তারা বলছেন সব রকমের প্রস্তুতি আগেভাগেই শেষ করেছেন তারা। এখন বিমানে ওঠার অপেক্ষা শুধুমাত্র যাত্রীদের। সেই হজ ফ্লাইট কতটা নির্বিঘ্ন হতে পারে তা নিয়েই এখন নানা রকমের শঙ্কায় ভুগছেন তারা। একসাথে এত যাত্রীর ফ্লাইট নিয়ে শুরুতে খানিকটা দুশ্চিন্তা থাকলেও প্রস্তুতি চূড়ান্ত হওয়ায় তা কেটে গেছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। কোনো রকম অসুবিধা হবে না। গত বছর একটা বিমান স্ট্যান্ড বাই ছিল, এবার তারা 2টা বিমান ওখানে স্ট্যান্ড বাই রাখতেছে। যদি আল্লাহ না করে কোন রকম কোনো অসুবিধা হয় তাহলে 2টা বিমান ওখানে তার অতিরিক্ত সার্ভিস দেবে। হজযাত্রীদের ব্যবস্থাপনায় প্রায় 300 স্বেচ্ছাসেবক এবার সৌদি আরব যাচ্ছেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। মোড়ক প্রতীক নিয়ে গাজীপুর 4 আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফসার উদ্দিন আহমেদ খান।
আর দলীয় প্রতীক নিয়ে লড়বেন আওয়ামী লীগ ও সিপিবির 2 প্রার্থী। রিটার্নিং অফিসার গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ দেন। জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন অনিন্দিতা কামাল। প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হলো কাপাসিয়া উপনির্বাচনের মাঠের লড়াই। এতদিন ধরে প্রার্থীরা শুধু ঘরোয়া ও পথসভা করে জনসংযোগ চালাচ্ছিলেন। প্রতীক পাওয়ার পর এখন তারা জনসভা করতে পারবেন, ব্যবহার করতে পারবেন মাইক, সেই সাথে ছাপাতে পারবেন পোস্টার, লিফলেট। জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক চূড়ান্ত থাকায় আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি নৌকা এবং কমিউনিস্ট পার্টির প্রার্থী আসাদুল্লাহ বাদলের কাস্তে প্রতীক আগেই নিশ্চিত ছিল। আমাদের স্বতন্ত্র প্রার্থীদের জন্য যে সমস্ত প্রতীকগুলি আছে তার মধ্যে মোরগটা একটু ভালো মনে হলেও সুন্দর দেখা যায়, সেজন্য পছন্দ করেছি। অত্যন্ত চমৎকার লড়াই, সবাই উৎসাহ উদ্দীপনার সঙ্গে এটা লক্ষ্য করছে। আমি মনে করি এটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি পার্টির মধ্যে, নয় প্রার্থীর মধ্যে। ফলাফল যাই হোক আপনি কি মেনে নেবেন? অবশ্যই, ফলাফল না পেলে কি কেউ কিছু করতে পারছে? এখনো পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সিপিবি প্রার্থী বাদল। নির্বাচন বলতে সাধারণ জনগণ, বিশেষ করে গ্রামের জনগণ পোস্টার, লিফলেট, মাইকিং এগুলোকে দিয়েই মনে করে যে নির্বাচনটা শুরু হয়েছে। সেইটা আজকে প্রতীক পাওয়ার পর থেকে শুরু হইলো। এদিন আওয়ামী লীগ প্রার্থী রিমি অবশ্য নির্বাচনী এলাকায় যাননি। তবে শনিবার থেকে সব প্রার্থী এলাকায় পুরোপুরি নির্বাচনী প্রচারে নামছেন বলে জানিয়েছেন সমর্থকরা। অনিন্দিতা কামাল, এটিএন বাংলা, গাজীপুর। রাজনৈতিক অঙ্গীকারের সঠিক বাস্তবায়ন না হওয়ায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ঐক্য জোরদার হচ্ছে না। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব শান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে বক্তারা এই মত দেন। তারা বলেন, বিচারপতি, মন্ত্রী এবং ব্যবসায়ীদের জন্য সার্ক ভিসা থাকলেও সাধারণ মানুষকে সেই সুবিধা দেয়া হয়নি। ইউরোপীয় ইউনিয়ন বা আসিয়ানের মতো নিজেদের স্বার্থেই আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর কথা বলেন তারা। এতে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা ড গওহর রিজভী বলেন, আঞ্চলিক সম্পর্ক বাড়াতে হলে সব ধরনের সন্দেহ ও অবিশ্বাস দূর করতে হবে। তবে আলোচনার মাধ্যমে ধীরে ধীরে সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব বলেও মত দেন তিনি। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মহাজোটের শরিকদের মন্ত্রিসভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি মহাজোটের ঐক্যে বিশ্বাসী। তবে যারা এই আমন্ত্রণে সাড়া দেননি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এর ফলে সরকারের কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি। সিলেটে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের সিলেট জেলা শাখার সম্মেলনে সুরঞ্জিত এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সকল গণতান্ত্রিক দেশেই মন্ত্রিসভা সম্প্রসারণ, বিয়োজন এবং সংযোজন এটি একটি সাংবিধানিক দায়িত্ব। এখানেও এই রুটিন মাফিক কাজটি হয়েছে। মহাজোটের শরিকদের এই মন্ত্রিসভায় আহ্বান করে তিনি প্রমাণ করেছেন যে তিনি মহাজোটের মহা ঐক্যে বিশ্বাস করেন। এই মন্ত্রিসভা সম্প্রসারণের মাধ্যমে আমাদের সরকার আরো গতিশীল হবে। গ্যাস ও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ। কুমিল্লা শ্রীকাইল মোকলিশপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শন শেষে তিনি এই আশ্বাস দেন। গ্যাস ক্ষেত্রে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম শিগগিরই কাজ শুরু করবে বলেও জানান রুশ রাষ্ট্রদূত। এই সময় আগামী বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে আরও 550 মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে বলে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান ড হোসেন মনসুর। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মুর্তজা আহমেদ ফারুক এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বন্ধ সার কারখানাগুলো চালু করতে স্থানীয় শিল্প কারখানায় গ্যাসের রেশনিং শুরু করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। গ্যাস সংকট মোকাবেলায় গত 10 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত রি-রোলিং মিল সহ বিভিন্ন কারখানায় গ্যাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। তবে এই নির্দেশে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিল্প মালিকরা। কর্ণফুলী গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ আলিম জানিয়েছেন, নানা উদ্যোগের পরও আগামী বছর ডিসেম্বরের আগে চট্টগ্রামে পর্যাপ্ত গ্যাস সরবরাহের সম্ভাবনা নেই। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সুদান, মিশর, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ব্রিটেন, বেলজিয়াম সহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন বিরোধী বিক্ষোভ ব্যাপক আকার নিয়েছে। যুক্তরাষ্ট্রে ইসলাম বিরোধী একটি চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভের অংশ হিসেবে এসব দেশে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাসে হামলা চালানো হয়েছে।
লেবাননে বিক্ষোভকারীরা একটি মার্কিন রেস্তোরাঁ ভবন পুড়িয়ে দিলে একজন মারা যায়। আর সুদানের রাজধানী খার্তুমে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মান দূতাবাসে হামলা চালানো হয়। তিউনিসিয়ায় মার্কিন দূতাবাস কম্পাউন্ডে ঢুকে একটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এছাড়া ইয়েমেন ও মিশরেও বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এদিকে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনসুলেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ করেছে কয়েকটি মার্কিন গোয়েন্দা সংস্থা। টাঙ্গাইল ৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা মতিউর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতের মাদ্রাজের একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া নেমে এসেছে। এক সপ্তাহ আগে কিডনি জনিত জটিলতার চিকিৎসার জন্য মাদ্রাজ যান ডা মতিউর রহমান। বুধবার তার কিডনিতে অস্ত্রোপচার করা হয়। পার্টেক্স খেলার খবর। বোলাররা ভালো করলেও ব্যাটিং ব্যর্থতা ওয়ালটন মোবাইল উইমেন্স টি-20 সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। ফলে ২-১ সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকান মেয়েরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা। আরও জানাচ্ছেন চিং এশা। ওয়ানডে সিরিজের পুনরাবৃত্ত হল টি-20তেও। প্রথম ম্যাচ জিতলেও পরের ২ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করলেন বাংলাদেশের প্রমিলা ক্রিকেটাররা। সিরিজে ১-১ সমতা থাকায় মিরপুর স্টেডিয়ামে তৃতীয় টি-20 ম্যাচটি ফাইনালে পরিণত হয়। টসে জিতে আগে ফিল্ডিং নিয়ে শুরু থেকে প্রোটিয়াদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। দলের ২ রানে এলিসন ও তৃষা শেঠের উদ্বোধনী জুটি ভাঙেন লিলি রানী। নিজের প্রথম ওভারেই তৃষাকে বোল্ড করেন তিনি। দলীয় ২৩-এ আরেক ওপেনার এলিসনকেও সাজঘরে ফেরান তিনি। রোমানা শূন্য হাতে সুসানাকে ফিরিয়ে দিলে ৩১ রানে ৩ উইকেট নেই প্রোটিয়াদের। এরপর অধিনায়ক ডুপ্রিজ একাই লড়ে যান। হাফ সেঞ্চুরি সেরে তিনি আয়েশার শিকার হন। শেষ পর্যন্ত ৮৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। কুবরা ও আয়েশা ৩টি করে উইকেট পান। ৮৬ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ৩ ওভারে বাংলাদেশ মাত্র ১ রান তুলে বৃষ্টির কবলে পড়লে খেলা প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে। ম্যাচ আবার মাঠে গড়ালে শুরুতেই ছন্দপতন সালমা, লতা, রুমানাদের। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে জমা হয় মাত্র ২৫ রান। ফারজানা কিছু সময় লড়াই চালালেও ২৩ রানেই থামে তার প্রতিরোধ। আর কেউই দাঁড়াতে না পারলে ৭ উইকেটে ৬৯ রান করে সিরিজ জয়ের স্বপ্ন ভেস্তে যায় বাংলাদেশের। ফার্স্ট ৪ ওভারে আমাদের ২ রান ছিল, বাট আমরা ওইখানেই কিন্তু অনেক ডাউন হয়ে গেছি। ৫-৬ ওভারে আমাদের ১২ রান ছিল, এখানে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি। অনেক ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পরে ফার্স্ট আমাদের এই যে ১০ মাসে আমি মনে করি আমরা অনেক ইমপ্রুভ করছি। Yes, most definitely. Coming here, we didn't really know what to expect, and we haven't played against them before. But with the conditions and everything, and the way they've gave us a competitive game every single game, it's just been amazing. চিং এশা, এটিএন বাংলা, ঢাকা। সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ড্যারেল টাফি। মূলত ইনজুরির কারণে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ৩৪ বছরের এই ডানহাতি বোলার। গত মৌসুমের বেশিরভাগ সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয় টাফিকে। ক্যারিয়ারে ২৬ টেস্টে ৭৭টি এবং ৯৪ ওয়ানডেতে মোট ১১০টি উইকেট নিয়েছেন তিনি। ২০১০ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলার পর ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েন টাফি। নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা আদায়ে কাজ করার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের লিবার্টি মেডেল পেলেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী। ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মেডেলের পাশাপাশি সম্মাননা হিসেবে তাকে $১,০০,০০০ মার্কিন দেওয়া হয়। মেয়ে লায়লা আলীর কাছ থেকে এই পুরস্কার নেন মোহাম্মদ আলী। তার স্ত্রী লনি আলী এ সময় উপস্থিত ছিলেন। এটিআর বাংলা দ্বিতীয় কিডস টেনিস টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। ৫ থেকে ১২ বছরের ছেলে মেয়েদের ৬ দিনের এই টুর্নামেন্টে মোট ৯৬ জন খেলোয়াড় অংশ নেয়। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ আলী দিন, অবসরপ্রাপ্ত মেজর ইয়াদ আলী, যুগ্ম সম্পাদক ওয়ালিউল্লাহ ঝিলাম, টুর্নামেন্টের কো-অর্ডিনেটর লুৎফর রহমান এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব-৮ ছেলেদের গ্রুপে মুনাত এবং মেয়েদের গ্রুপে দিয়া চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে অর্পিতা ছাড়াও অন্যান্য গ্রুপে বালক এককে ফাহিম এবং তৌসিফ ও বালিকা এককে নোয়ারা এবং
হেইসানি চ্যাম্পিয়ন হয়। শিশুদের টেনিস প্রতিযোগিতা আয়োজনে এটিএন বাংলা প্রশংসা করেন ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ আলী দিন। আমাদের বাংলাদেশে কিডস টেনিসদের জন্য ঠিক এই ধরনের পৃষ্ঠপোষকতা এই প্রথম এটিএন বাংলা এগিয়ে এসছে এবং এটিএন বাংলাকে আমি আবারও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এএনবি পাম্প আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ সংবাদ। কলম্বোতে টি20 বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি মনে করেন শ্রীলঙ্কান স্পিন সহায়ক উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ফেভারিট। বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স দেখাতে পারলে জিম্বাবুয়েকে হারানো কঠিন হবে না বলেও মন্তব্য করেন বাংলাদেশ অধিনায়ক। সকাল 10টায় শুরু হবে এই ম্যাচটি। এই ছিল এখনকার মতো। শেষ করার আগে ইসিবি সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। তোফায়েল মেনন মন্ত্রী না হওয়ায় আওয়ামী লীগ ও 14 দলের সমন্বয়ের অভাব স্পষ্ট, মন্তব্য বিশ্লেষকদের। সরকারের শেষ রক্ষা হবে না বলছে বিএনপি। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের দিন যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান সম্পর্কে মানহানিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার নির্দেশ হাইকোর্টের, বাধা নেই সভা সমাবেশে। হজ ফ্লাইট শুরু হতে বাকি আর মাত্র একদিন, ক্যাম্পে আসতে শুরু করেছেন সারা দেশের হজ যাত্রীরা। এবং গাজীপুর 4 আসনের উপনির্বাচনে ভাতিজি রিমির বিপক্ষে মোরগ প্রতীক নিয়ে লড়বেন আফসার উদ্দিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।